সুন্দরবনের গহীন জঙ্গলে লুকিয়েছিল বহু বছর আগে হারিয়ে যাওয়া রাজা প্রতাপাদিত্যের গুপ্তধন। আর সেই গুপ্তধনের খোঁজেই বেরিয়ে পড়ে সুবর্ণ সেন এবং তার দুই সহকারী, যেখানে প্রতিটা পদে পদে লুকিয়ে আছে মৃত্যু ফাঁদ আর প্রাচীন ধাঁধা। এখন এটাই দেখার পালা, তারা কি পারবে এত বছরের লুকানো গুপ্তধন খুঁজে বের করতে, নাকি অন্য সবার মতো তারাও হারিয়ে যাবে সুন্দরবনের গহীনে। সেটাই দেখবো আজকের গল্প সপ্তডিঙার গুপ্তধনে। চলুন তাহলে আর দেরি না করে আজকের এই রোমাঞ্চকর গল্পটা শুরু করা যাক। শুরুতেই একটা ছবি হাতে এক লোককে সুন্দরবনের ঘন জঙ্গলের ভেতর দিয়ে একা একাই এগিয়ে যেতে দেখা যায়। সে বারবার ছবিটার সঙ্গে চারপাশের দৃশ্য মিলিয়ে কিছু একটা খুঁজে যাচ্ছিল। হঠাৎই ছবির সঙ্গে হুবহু মিলে যায় এমন একটা প্রাচীন খোদাই তার চোখে পড়ে। চিহ্নটা দেখে সে ভীষণ উচ্ছ্বসিত হয়ে ওঠে, কিন্তু সেই আনন্দ খুব বেশিক্ষণ স্থায়ী হয় না। ঠিক তখনই সুন্দরবনের রাজা রয়্যাল বেঙ্গল টাইগার তার উপর ঝাঁপিয়ে পড়ে আর মুহূর্তের মধ্যেই তাকে হত্যা করে ফেলে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। ইতিহাসের অধ্যাপক ও গুপ্তধন সন্ধানী সুবর্ণ সেনকে দেখা যায়। তার সঙ্গে রয়েছে তার সহকারী আবির আর ঝিনুক। আবির আর ঝিনুক তাদের স্বভাব মতোই খুনসুটি করছিল। ঠিক তখনই সুবর্ণ জানায় আজ তার ইতিহাসের প্রফেসর নিশানাথ চ্যাটার্জির সঙ্গে দেখা করতে যাবে, আর তিনি তাদেরকে এক কিংবদন্তির গল্প শোনাবেন। এই কথা শুনে তো ঝিনুক আর আবির ভীষণ এক্সাইটেড হয়ে যায়। দৃশ্যের পর চলে আসে প্রফেসর চ্যাটার্জির বাড়িতে। সেখানে সে সুবর্ণের হাতে একটা প্রাচীন সোনার মোহর তুলে দেয় আর সেটার সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাসের কথা বলে। আমরা জানতে পারি রাজা প্রতাপাদিত্য ছিল যশোরের একজন সাহসী আর শক্তিশালী শাসক। তার স্বপ্ন ছিল যশোরকে একটা শক্তিশালী হিন্দু রাজ্যে পরিণত করা। তার ক্ষমতার দাপট এতটাই ছিল যে তার এই ক্ষমতার প্রভাবের খবর পৌঁছে যায় দিল্লির সম্রাট আকবরের কাছেও। আর এরপরই তো আকবর তাকে দমন করার জন্য প্রতাপাদিত্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়। কিন্তু সেই যুদ্ধে আকবরের বাহিনীই পরাজিত হয় আর প্রতাপাদিত্যের বাহিনী জিতে যায়। তাই আকবর আর এখানে কিছুই করতে পারে না। তবে পরে সম্রাট জাহাঙ্গীর সিংহাসনে বসার পর সে সেনাপতি মান সিংকে প্রতাপাদিত্যের বিরুদ্ধে অভিযানে পাঠান। আর এবার যুদ্ধে নিজের পরাজয় নিশ্চিত বুঝতে পেরে প্রতাপাদিত্য তার বিশ্বস্ত বন্ধু চাঁদ সওদাগরের বংশধর চন্দ্রধরের হাতে নিজের সমস্ত ধন সম্পদ তুলে দেয়। আর চন্দ্রধর সেই সম্পদ সপ্তডিঙা নৌকায় করে গোপন এক স্থানে লুকিয়ে রাখে। তার সঙ্গে ছিল কয়েকজন বিশ্বস্ত সহযোগী। অন্যদিকে যুদ্ধে প্রতাপাদিত্য গুরুতর আহত হয়। তাকে বন্দী করে দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছিল। আর যাওয়ার পথে বেনারসে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। সেখানে এক ব্রাহ্মণ তার সেবা শুশ্রূষা করে। শেষ পর্যন্ত প্রতাপাদিত্য সেখানেই মৃত্যুবরণ করে। আর পরে সেই ব্রাহ্মণই তার শেষকৃত্য সম্পন্ন করে। এরপর থেকে কেটে যায় বহু বছর। রাজা প্রতাপাদিত্যের লুকিয়ে রাখা সেই বিপুল ঐশ্বর্যের খোঁজ ধীরে ধীরে ইতিহাসের পাতায় হারিয়ে যায়। তো এই পুরো গল্প বলার পর প্রফেসর চ্যাটার্জি সুবর্ণের হাতে একটা প্রাচীন বাক্সও তুলে দেয় আর বলতে থাকে এর ভেতরে আরো কিছু মূল্যবান জিনিস রয়েছে। সুবর্ণের অনুমতি নিয়ে ঝিনুক তখন বাক্সটা খোলার চেষ্টা করে, কিন্তু দেখা যায় অনেক চেষ্টা করেও সে সেটা খুলতে পারে না। আর এরপর সুবর্ণ খুব সহজেই বাক্সটা খুলে ফেলে। এটা দেখে তো প্রফেসর চ্যাটার্জি অনেক বেশি মুগ্ধ হয়ে যায় আর বুঝতে পারে তার পর্যবেক্ষণ ক্ষমতার দক্ষতা সত্যিই অসাধারণ, যা অন্য কারো ভেতর দেখা যায় না। তো বাক্সটা খুলতেই ভেতর থেকে একটা প্রাচীন আংটি বেরিয়ে আসে। আংটিটা এক নজর দেখেই সুবর্ণ বুঝতে পারে যে এটা রাজা প্রতাপাদিত্যের আমলের নিদর্শন, যার সময়কাল ছিল 17 শতক। তখন প্রফেসর চ্যাটার্জি জানায় এই ঐতিহাসিক নিদর্শনগুলো তার পূর্বপুরুষদের কাছ থেকেই সংরক্ষিত হয়ে এসেছে। তার পূর্বপুরুষ শ্রীহরি চ্যাটার্জি ছিলেন বানারসের সেই ব্রাহ্মণ। জীবনের শেষ দিকে সেই রাজার দেখাশোনার দায়িত্ব পালন করেছিলেন। তাই তো মৃত্যুর আগে রাজা প্রতাপাদিত্য তার সেই সোনার আংটি আর মোহর শ্রীহরির হাতে তুলে দিয়েছিলেন আর বলেছিলেন তার দীর্ঘদিনের বিশ্বস্ত সেবার উপযুক্ত পুরস্কার পেতে তিনি যেন এগুলো ব্যবহার করেন। প্রফেসর চ্যাটার্জির ধারণা রাজা প্রতাপাদিত্যের হারিয়ে যাওয়া গুপ্তধনের সঙ্গে এই সোনার আংটি আর মোহরের কোনো না কোনো যোগসূত্র তো অবশ্যই রয়েছে, আর এটাই তাকে খুঁজে বের করতে হবে। এসব শুনে ঝিনুক আর আবিরের চোখে এবার উত্তেজনা ফুটে ওঠে। তারা বুঝতে পারে যে বহুদিন পর হয়তো আর একটা গুপ্তধনের রহস্যের সন্ধান মিলতে চলেছে। তাই তারা বেশ এক্সাইটেড ছিল। তবে সুবর্ণ তখন শান্ত গলায় প্রফেসরকে বলে যদি সে শুধু গুপ্তধন খুঁজে বের করার জন্য তাদের ডেকে থাকে তাহলে ভুল মানুষের কাছে এসেছে সে। কারণ সুবর্ণ কখনোই গুপ্তধন বা অর্থের লোভে কোনো অভিযানে নামে না। তার একমাত্র লক্ষ্য ইতিহাসের অজানা রহস্য উদ্ঘাটন করা। গুপ্তধনের প্রতি তার কোনো লোভ নেই। প্রফেসর চ্যাটার্জি এই কথা শুনে বলে সে শুধু বহু বছরের পারিবারিক এক রহস্যের সমাধান চায়, আর কিচ্ছু না।
এই জন্যই সে তার সাহায্য চাচ্ছে। তার দাদার বাবা সারা জীবন এই রহস্যের পেছনেই কাটিয়ে দিয়েছে। তার দাদা রহস্যের সমাধান করতে না পারলেও তার বাবা দিবাকর চ্যাটার্জি অনেকটাই এগিয়ে গিয়েছিলেন। মৃত্যুর আগে সে তার সমস্ত অনুসন্ধান একটা ডায়েরিতে লিখে রেখে গিয়েছে। তবে সমস্যা হলো সেই ডায়েরিটিও এখন তাদের কাছে নেই। ডায়েরির অবস্থান জানিয়ে দিবাকর চ্যাটার্জি একটা নকশা অবশ্য রেখে গেছে। সেই নকশা একটা ধাঁধা লেখা রয়েছে, আর সেই ধাঁধার সমাধান করতে পারলেই খুঁজে পাওয়া যাবে তার রেখে যাওয়া ডায়েরি। আর সেই ডায়েরি পরবর্তীতে দেখিয়ে দিবে গুপ্তধনের পথ। এরপর দেখা যায় নকশাটিতে ধাঁধার পাশাপাশি একটা রহস্যময় প্রতীকও আঁকা রয়েছে। ঠিক এই একই প্রতীক গল্পের শুরুতে সুন্দরবনে নিহত হওয়া লোকটার হাতে থাকা ছবিতেও দেখা গিয়েছিল। অর্থাৎ সুবর্ণের সামনে এখন দুটো রহস্য। প্রথমে তাকে খুঁজে বের করতে হবে হারিয়ে যাওয়া সেই ডায়েরি, আর তারপর সেই ডায়েরির সূত্র ধরে পৌঁছাতে হবে বহুদিনের হারিয়ে যাওয়া গুপ্তধনের সন্ধানে। দিবাকর চ্যাটার্জি মূলত এই রহস্যের দায়িত্ব তার বড় ছেলে নিশিনাথ চ্যাটার্জির হাতেই তুলে দিতে চেয়েছিল, আর সে কারণেই সে সব ব্যবস্থা করে রেখেছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ছেলে বিদেশ থেকে ফেরার আগের দিনই দিবাকর চ্যাটার্জি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। নিশানাথ বুঝতে পারে এই জটিল ধাঁধার সমাধান তার একার পক্ষে করা কখনোই সম্ভব না, আর সে কারণেই সে সুবর্ণকে ডেকে এনেছে। সুবর্ণ ধাঁধাটা বেশ মনোযোগ দিয়ে পড়তে শুরু করে, প্রতিটা শব্দ এক এক করে বিশ্লেষণ করতে থাকে। এভাবেই সে এর গোপন সংকেত ডিকোড করার চেষ্টা করে। তো অনেক কষ্টে এক পর্যায়ে তারা বুঝতে পারে সূত্রটা তাদের নিয়ে যাচ্ছে নারায়ণদেব রচিত মনসামঙ্গল কাব্যের দিকে। ধারণা করা হয় সেই বইয়ের মধ্যেই লুকিয়ে রয়েছে পরবর্তী সূত্র। তো এরপর সবাই মিলে দিবাকর চ্যাটার্জির বিশাল লাইব্রেরিতে মনসামঙ্গল কাব্যটি খুঁজতে শুরু করে। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও দেখা যায় বইটার কোনো সন্ধান মেলে না। তো কিছুক্ষণ পর আবির সরাসরি নারায়ণদেব রচিত মনসামঙ্গল কাব্যটা খুঁজে পায়। কিন্তু বইটা খুলতেই সবাই খুবই হতাশ হয়ে যায়, কারণ এর ভেতরে তো কোনো সূত্রই পাওয়া যায় না। তখন সুবর্ণ আবারও ধাঁধাটা বেশ মনোযোগ দিয়ে পড়তে শুরু করে, যে কোনো কিছু সে আবার মিস করে গেল না তো। এবার প্রতিটা শব্দ বিশ্লেষণ করতে করতে সে বুঝতে পারে যে তাদের এমন একটা জায়গা খুঁজতে হবে যেখানে অর্ধচন্দ্রের চিহ্ন রয়েছে। তাই এবার তারা চারপাশে সেই চিহ্ন খুঁজতে থাকে, আর সেটা খুঁজতে গিয়েই তারা একটা বুক শেলফে খোদাই করা অর্ধচন্দ্রের প্রতীক দেখতে পায়। আর সেই শেলফটা খুলতেই আর একটা মনসামঙ্গল কাব্য বেরিয়ে আসে। এবার তো এই বইটা খুলেই তারা অবাক হয়ে যায়। বইটার মাঝের পাতাগুলো কেটে ভেতর একটা ছোট্ট ডায়েরি লুকিয়ে রাখা হয়েছে, আর সেই ডায়েরির ভেতর থেকে এবার বেরিয়ে আসে একটা চিঠি। চিঠিটা দিবাকর চ্যাটার্জি তার ছেলে নিশানাথের উদ্দেশ্যে লিখে গিয়েছিল। চিঠিতে দিবাকর লিখেছে বহু বছরের অনুসন্ধানের পর সে রাজা প্রতাপাদিত্যের গুপ্ত ঐশ্বর্যে পৌঁছানোর পথ আবিষ্কার করেছিলেন। তাই সে ডায়েরির সব তথ্য সাংকেতিক ভাষায় লিখে গেছে যাতে এটা কোনো অপাত্রের হাতে না পড়ে। সে আরও লিখেছে যদি নিশানাথ একদিন এই ডায়েরিটা খুঁজে পায় তাহলে যেন কোনো লোভ না করে, আর এই ঐশ্বর্য যেন মানুষের কল্যাণেই ব্যবহার করে। তো এই চিঠি পড়ে নিশানাথের চোখ ভিজে ওঠে। এরপর সে সুবর্ণকে অনুরোধ করে এই রহস্যের সমাধানের দায়িত্ব যেন সেই গ্রহণ করে। সে আরো প্রতিশ্রুতি দেয় যে গুপ্তধন উদ্ধার হলে সে সেটা সরকারের হাতে তুলে দেবে। এভাবেই তার বাবা আর দাদার বহু বছরের অসমাপ্ত সাধনার পরিসমাপ্তি ঘটবে। আর এই সব কথা শুনেই সুবর্ণ জানায় আসলে এই মুহূর্তে সে পুরো রহস্য বুঝে উঠতে পারেনি। ডায়েরিটা ভালোভাবে পড়ে সবকিছু বিশ্লেষণ করার পরই সে সিদ্ধান্ত জানাবে। এই বলে সে দিবাকর চ্যাটার্জির ডায়েরিটা নিজের সঙ্গে নিয়ে নেয়। এরপর তিনজনকে একটা রেস্তোরাঁয় বসে ফ্রেঞ্চ ফ্রাই আর স্যান্ডউইচ খেতে খেতে গল্প করতে দেখা যায়। তারা বেশ জমিয়ে আড্ডা দিচ্ছিল। তো এই আড্ডার এক পর্যায়ে ঝিনুক জানতে চায় তারা কি এখন তাহলে সুন্দরবনে যাবে। সুবর্ণ সঙ্গে সঙ্গে আপত্তি জানায়। সে বলে না, সে গেলেও ঝিনুক আর আবিরকে সে কিছুতেই নিবে না, কারণ আর মাত্র কয়েকদিনের মধ্যেই তাদের বিয়ে। আর এই অবস্থায় যদি তাদের নিয়ে জঙ্গলে সে ঘুরে বেড়ায় তাহলে বাড়ির বড়রা তাকে আর ছেড়ে কথা বলবে না, আর সে কারো কথা শুনতে রাজি না। সুবর্ণের কথা শুনে ঝিনুক বলে বিয়ে পরে হবে, সে আগে পিএইচডি করবে। এ কথাটা শুনেই তো এবার আবির আপত্তি জানায়। আর এই তো শুরু হয়ে যায় দুজনের চিরচেনা খুনসুটি। তাদের এসব সবসময় চলতেই থাকে। তো তাদের এই ঝগড়া চলাকালেই সুবর্ণ সুন্দরবন সম্পর্কে কিছু তথ্য জানাতে থাকে, যা আমরাও জানি যে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হলো সুন্দরবন। এর একটা ছোট অংশ ভারতের মধ্যে থাকলেও বৃহত্তর অংশটি আমাদের বাংলাদেশে অবস্থিত। আর সুবর্ণ বলে সুন্দরবন শুধু একটা বন নয়,
এটা বাংলাদেশ আর ভারতের জন্য প্রাকৃতিক ঢালও বটে। বড় বড় ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের সময় এই সুন্দরবন না থাকলে বাংলাদেশ আর ভারতের উপকূলীয় বিশাল এলাকা মারাত্মক ক্ষতির মুখে পড়ত। এসব কথা শুনে আবিরও এবার তার নিজের সিদ্ধান্ত বদলে ফেলে। সে জানায়, ঠিক আছে, বিয়ে পরেই হবে, আপাতত সে সুবর্ণের সঙ্গে সুন্দরবনের অভিযানে যাবে। এই কথাটা শুনে আবারও হাসি ঠাট্টার পরিবেশ তৈরি হয়। ঝিনুকও বেশ খুশি হয়ে যায়। তবে সুবর্ণ তাদের মনে করিয়ে দেয়, সুন্দরবনে যাওয়ার আগে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সেই ডায়েরিটা নিয়ে নেওয়া। তবে আগামীকাল তা সম্ভব হবে না, কারণ পরদিন দেশের অন্যতম সেরা ইতিহাসবিদ হিসেবে তাকে বঙ্গরত্ন অ্যাওয়ার্ড প্রদান করা হবে। তাই সে একটু ব্যস্তই থাকবে। তো এরপর দৃশ্য চলে যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। দেখা যায় তুমুল করতালির মধ্য দিয়ে টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অর্থাৎ সবার প্রিয় বুম্বাদা সুবর্ণ ওরফে সোনাদার হাতে বঙ্গরত্ন অ্যাওয়ার্ড তুলে দেয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হওয়ার পর সুবর্ণ, ঝিনুক আর আবির বাইরে বেরিয়ে আসে। তখনই অসংখ্য ভক্ত তাদের ঘিরে ধরে তাদের সাথে সেলফি তোলার জন্য। সবার সঙ্গে ছবি তুলতে তুলতে তার একটু সামনে এগোতেই একটা পুলিশের গাড়ি এসে থামে। গাড়ি থেকে এক পুলিশ কর্মকর্তা নেমে এসে জানায় তাদের অবিলম্বে লালবাজার থানায় যেতে হবে, কারণ প্রফেসর নিশানাথ চ্যাটার্জি খুন হয়েছে আর মৃত্যুর আগে সর্বশেষ তার সঙ্গেই দেখা করেছিল সুবর্ণ। খবরটা শুনে তিনজনই স্তব্ধ হয়ে যায়। তারা কোনো সন্দেহ না করেই পুলিশের গাড়িতে উঠে বসে। কিছুক্ষণ পর ওই পুলিশ কর্মকর্তা তাদের পানির বোতল এগিয়ে দেয় আর পানি পান করার অল্প সময়ের মধ্যেই তারা তিনজন অচেতন হয়ে পড়ে। জ্ঞান ফিরতেই তারা দেখতে পায় তাদের হাত পা শক্ত করে বাঁধা, চারপাশ সম্পূর্ণ অচেনা। তখনই যে ব্যক্তি পুলিশ কর্মকর্তার ছদ্মবেশে ছিল সে পাঞ্জাবি আর টুপি পরে তাদের সামনে এসে দাঁড়ায়। মুহূর্তেই সুবর্ণ বুঝে যায় লোকটা আসল পুলিশ নয়, পুলিশ সেজে পরিকল্পিতভাবে তাদের অপহরণ করে এখানে নিয়ে আসা হয়েছে। জ্ঞান ফেরার পরও সুবর্ণের সবচেয়ে বড় চিন্তা ছিল ঝিনুক আর আবিরকে নিয়ে। তখন সে সেলিম নামের ব্যক্তি জানায় তাদের কোনো ক্ষতি করা হবে না, কিছুক্ষণের মধ্যেই তারা জ্ঞান ভালো মতো ফিরে পাবে। আর এ কথা বলেই সে সুবর্ণকে বাইরে নিয়ে আসে। বাইরে এসে সুবর্ণ বিস্ময়ে হতবাক হয়ে যায়। সে দেখে সুন্দরবনের গভীর অরণ্যের মাঝখানে একটা নদীতে ভাসমান নৌকায় সে অবস্থান করছে। অর্থাৎ শেষ পর্যন্ত ভাগ্য তাকে সুন্দরবনেই নিয়ে এসেছে। এদিকে নিশানাথ চ্যাটার্জির খুনের খবরটা মোটেও মিথ্যা ছিল না, সত্যিই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অন্যদিকে সেই ঘটনার পর থেকেই সুবর্ণের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আর তদন্তে জানা যায় নিশানাথের সঙ্গে শেষবার দেখা করেছিল সুবর্ণ। তাই পুলিশের সন্দেহের তীরও তার দিকেই যায়। তবে সুবর্ণকে ব্যক্তিগতভাবে চেনে ইন্সপেক্টর সরকার। সে বারবার অন্য পুলিশ কর্মকর্তাদের বোঝানোর চেষ্টা করে যে সুবর্ণ মোটেও এমন মানুষ নয়, নিশ্চয়ই এর পেছনে আরো বড় কোনো ষড়যন্ত্র রয়েছে। কিন্তু সুবর্ণের প্রতি তার ব্যক্তিগত আস্থার কারণে তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয় না। এরপর পোস্টমর্টেম রিপোর্ট সহ প্রাথমিক সব প্রমাণ হাতে আসতেই আনুষ্ঠানিকভাবে নিশানাথ চ্যাটার্জি হত্যা মামলার তদন্ত শুরু হয়ে যায়। ওদিকে সুন্দরবনে বসেই মোবাইলে সংবাদ দেখতে থাকে সুবর্ণ। সেখানে সে দেখে প্রফেসর নিশানাথ চ্যাটার্জি হত্যাকাণ্ডের জন্য পুরো দোষী তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে তাকে বঙ্গরত্নজয়ী ইতিহাসবিদ নাকি খুনি এমন শিরোনামে সংবাদ প্রচার করা হচ্ছে। এমনকি রহস্য উদ্ঘাটনের নামে তার বিরুদ্ধে নানা ভিত্তিহীন তথ্যও প্রচার করা হচ্ছে। এই সব কিছু দেখে আবির আর ঝিনুক ক্ষোভে ফেটে পড়ে। তখন সুবর্ণ শান্তভাবে বলে, এখন মিডিয়া ট্রায়ালের যুগ। সামান্য ভুল তথ্য বা অসম্পূর্ণ তথ্য থেকেই অনেক সময় একজন মানুষকে অপরাধী বানিয়ে ফেলা হয়। এরপর সেলিমের সঙ্গে আবিরের কথা কাটাকাটি শুরু হয়, যা এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। শেষ পর্যন্ত সুবর্ণ দুজনকে কোনো মতে শান্ত করে আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঠিক সেই সময় সেলিমের ফোনে একটা কল আসে। সেই স্পিকার অন করে সুবর্ণকে অপর প্রান্তের ব্যক্তির সঙ্গে কথা বলতে দেয়। লোকটা তখন নিজের পরিচয় দেয় আদিত্য গুহ নামে। সে জানায় তার একমাত্র লক্ষ্য রাজা প্রতাপাদিত্যের গুপ্ত ঐশ্বর্য নিজের দখলে নেওয়া। সুবর্ণ তখন তাকে প্রশ্ন করে যে শুধু এই সম্পদের জন্যই কেন প্রফেসর নিশানাথ চ্যাটার্জিকে হত্যা করা হলো। সে তো কোনো অন্যায় করেনি। জবাবে আদিত্য জানায় নিশানাথ বেঁচে থাকলে সে কখনোই গুপ্তধনের নাগাল পেত না। আর যদি সুবর্ণ স্বাভাবিকভাবে এই রহস্যের সমাধান করত তাহলে গুপ্তধন সরকারের হাতে চলে যেত। তাই বাধ্য হয়েই তাকে এই পথ বেছে নিতে হয়েছে। তখন সুবর্ণ একটা শর্ত দেয়। সে জানায় রহস্যের সমাধানে সে সাহায্য করবে, তবে আগে আবির আর ঝিনুককে মুক্তি দিতে হবে। সুবর্ণের কথা শেষ হতেই আদিত্যের নির্দেশে সেলিম হঠাৎ ফাঁকা গুলি ছুড়ে দেয়।
বিকট শব্দে তিনজনেই চমকে ওঠে। আদিত্য এভাবেই বুঝিয়ে দেয় তার নির্দেশ অমান্য করা হলে কাউকে জীবিত ছাড়া হবে না। তখন ঝিনুক আদিত্যকে অনুরোধ করে যে অন্তত তাদের বাড়িতে খবর দেওয়ার ব্যবস্থা করা হোক। টেলিভিশনে এসব সংবাদ দেখে তাদের বাবা মা নিশ্চয়ই ভেঙে পড়বে, কিন্তু আদিত্য আর কোনো উত্তর না দিয়ে ফোনটা কেটে দেয়। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় সুবর্ণ, আবির আর ঝিনুককে নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়ে যায়। বিভিন্ন সংবাদ মাধ্যম আর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিরুদ্ধে নানা রকম অভিযোগ ছড়িয়ে পড়ে। পুলিশও তাদের ছবি প্রকাশ করে চারিদিকে খোঁজ নিতে থাকে, কেউ তাদের দেখেছে কিনা সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ চলতে থাকে, কিন্তু কোথাও কোনো সন্ধান মেলে না। যেন তিনজন মানুষ হঠাৎ করেই পৃথিবী থেকে উধাও হয়ে গেছে। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে ওঠে। ঠিক এমন সময় সুবর্ণ ডায়েরির দ্বিতীয় ধাঁধাটা নিয়ে বসে। ধাঁধার প্রথম লাইনে সংগ্রামপুর নামটির উল্লেখ রয়েছে। প্রথমে তার ধারণা হয় সংগ্রামপুর হয়তো এমন একটা স্থানের ইঙ্গিত যেখানে কোনো যুদ্ধ বা সংগ্রামের সমাপ্তি ঘটেছিল, আর সেখানে একটা প্রাচীন দেবী মন্দির রয়েছে। কিন্তু তখনই সেলিমের দলের একজন জানায় সুন্দরবনের কাছেই সংগ্রামপুর নামে সত্যিই একটা জায়গা আছে। এই কথাটা শুনেই সুবর্ণের মুখে হাসি ফুটে ওঠে, কারণ এতে রহস্যের পরবর্তী সূত্র খুঁজে পাওয়ার কাজ অনেকটাই সহজ হয়ে যায়। সেলিমের দলের লোকটা আরো জানায় সংগ্রামপুরে একটা প্রাচীন মন্দিরও রয়েছে। কথাটা শুনেই সুবর্ণ বুঝতে পারে তাদের পরবর্তী সূত্র সম্ভবত সেখানেই লুকিয়ে আছে। তাই সে আর দেরি না করে দ্রুত সংগ্রামপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা বলে। এদিকে যে পুলিশ কর্মকর্তার উপর এই হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্ব পড়েছে, সে খবর পায় যে প্রফেসর নিশানাথ চ্যাটার্জিকে হত্যা করে সুবর্ণ সুন্দরবনে পালিয়ে এসেছে। এমনকি একটা লঞ্চে তাকে দেখা গেছে বলেও তথ্য আসে। আর এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সে পুলিশের একটা দল নিয়ে সোজা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দেয়। সুবর্ণ, আবির, ঝিনুক আর সেলিমের দল ইতিমধ্যেই সংগ্রামপুরে পৌঁছে যায়। সেখানে তারা প্রাচীন মন্দিরের দিকে এগিয়ে যেতে থাকে। তো মন্দিরের পথে যেতে যেতে ঝিনুক সুবর্ণকে জিজ্ঞেস করে ধাঁধায় যে চাঁদ সওদাগরের বংশধর চন্দ্রধরের কথা লেখা আছে সেটা কিভাবে সম্ভব? চাঁদ সওদাগর তো পুরানো মঙ্গল কাব্যের একটা কিংবদন্তি চরিত্র, বাস্তবে তার অস্তিত্বের কোনো প্রমাণ নেই। সুবর্ণ জবাবে বলে ইতিহাস আর লোককথার মাঝে সীমারেখা সবসময় স্পষ্ট হয় না। অনেক সময় কিংবদন্তির পেছনেও বাস্তবের কিছু ভিত্তি লুকিয়ে থাকে, তাই নিশ্চিত করে কিছুই উড়িয়ে দেওয়া যায় না। এই দেশে এমন অনেক রহস্য রয়েছে যেগুলো প্রথমে অবিশ্বাস্য মনে হলেও পরে সত্য প্রমাণিত হয়েছে। তাই চাঁদ সওদাগরের বংশধর থাকার সম্ভাবনাও পুরোপুরি অস্বীকার করা যায় না। এদিকে তারা কথা বলছিল, আর ওদিকে পুলিশের দল সেলিমদের ফেলে যাওয়া নৌকাটি খুঁজে পায়। নৌকার ভেতর থেকে সুবর্ণের মোবাইল ফোন, ওয়ালেট সহ তার ব্যক্তিগত বেশ কিছু জিনিস উদ্ধার হয়। এসব দেখে ইন্সপেক্টর সরকার বুঝতে পারে সুবর্ণরা স্বেচ্ছায় পালিয়ে যায়নি। যদি তারা নিজেরাই পালাতো তাহলে মোবাইল আর ওয়ালেট ফেলে যেত না। তার ধারণা হয় তাদেরকেও অপহরণ করে নিয়ে গেছে। অন্যদিকে সেলিমের দল সুবর্ণ, ঝিনুক আর আবিরকে নিয়ে সংগ্রামপুরের সেই স্থানে পৌঁছে যায়, কিন্তু সেখানে কোনো মন্দিরের ধ্বংসাবশেষও দেখা যায় না, বরং একটা প্রাচীন পাহারাদারের মূর্তি দাঁড়িয়েছিল সেখানে। হঠাৎ সবাই লক্ষ্য করে সেলিমের এক সহযোগী জগার ব্যাগে থাকা সোনার মুদ্রাটি বারবার মূর্তির দিকে আকৃষ্ট হচ্ছে। বিষয়টা সুবর্ণেরও নজরে আসে, আর তখন সে সাথে সাথে মুদ্রাটা হাতে নিয়ে পরীক্ষা করে। আর কিছুক্ষণ পরই সে বুঝতে পারে মুদ্রাটার বাইরের অংশে সোনার আবরণ থাকলেও ভেতর একটা শক্তিশালী চুম্বক বসানো রয়েছে, আর সে কারণে এটা লোহার তৈরি মূর্তির দিকে টান অনুভব করছে। এরপর তারা দেখতে পায় মূর্তির বক্ষদেশে ঠিক মুদ্রাটির আকারের একটা গোলাকার ছিদ্র রয়েছে। সেখানে মুদ্রাটা বসিয়ে দিতেই নিচের মাটি কাঁপতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই দেখা যায় একটা পাথরের পাটাতন সরে যায়, আর মাটির নিচে লুকিয়ে থাকা একটা গোপন সিঁড়ি চোখে পড়ে। সেলিমের দলের 2-3 জনকে সঙ্গে নিয়ে সুবর্ণ, ঝিনুক আর আবির সেই সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। চারপাশে ঘন অন্ধকার। এত অন্ধকারে তারা কিভাবে ধাঁধায় বলা দেবীর মূর্তি খুঁজে পাবে? কেউই তো এটা বুঝে উঠতে পারছিল না। ঠিক তখনই সুবর্ণের নাকে তেলের গন্ধ ভেসে আসে। সে অনুমান করে আশেপাশে কোথাও নিশ্চয়ই একটা মশাল রয়েছে। অনেক খোঁজাখুঁজির পর সে মশালটা খুঁজে বের করে আর আগুন জ্বালায়। মশাল জ্বলে উঠতেই অন্ধকার কেটে যায়, আর তাদের সামনে ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে রহস্যময় ঘরটি। আর সেই কক্ষে ঢুকেই তারা তাদের বহু প্রতীক্ষিত সেই দেবীর মূর্তিটা খুঁজে পায়। তবে অদ্ভুত বিষয় হলো মূর্তিটার মুখ সামনের দিকে নয়, বরং ঘুরিয়ে রাখা হয়েছে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। তখন সুবর্ণ জানায় এর পেছনে একটা প্রচলিত কিংবদন্তি গল্প রয়েছে। শোনা যায় রাজা প্রতাপাদিত্য ছিলেন অত্যন্ত সাহসী যোদ্ধা। তিনি একই সঙ্গে ছিলেন নিষ্ঠুর আর অত্যাচারী। ক্ষমতার লোভে সে নিজের চাচা আর চাচাতো ভাইদের হত্যাও করে ফেলেছিল। শুধু তাই নয়, অনেক নিরীহ প্রজার উপরও সে অকারণে নির্যাতন চালিয়েছিল। এসব অন্যায়ের কারণে দেবী তার উপর ক্ষুব্ধ হয়। তাই প্রতাপাদিত্যের প্রতিষ্ঠিত দেবীর মূর্তিও নাকি তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। লোককথা অনুযায়ী সেই ঘটনার পর থেকেই প্রতাপাদিত্যের পতনের সূচনা হয়। সুবর্ণ আরও জানায় এই পুরো ভূগর্ভস্থ কক্ষটা নির্মাণ করেছিল চন্দ্রধর।
যে ছিল রাজা প্রতাপাদিত্যের বন্ধু। তার পরিকল্পনাতেই এখানে নানা গোপন ফাঁদ আর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। দেবীর মূর্তির ঠিক সামনে হাত জোড় করে বসে থাকা আর একটা মূর্তির দিকে তাকিয়ে বোঝা যায় সেটা সম্ভবত রাজা প্রতাপাদিত্যেরই প্রতিমূর্তি। তারা এই সবকিছু নিয়েই আলোচনা করছিল। ঠিক এমন সময় সেলিমের দলের একজন সামনে এগিয়ে যেতে শুরু করে। সুবর্ণ তাকে বারবার সতর্ক করে আর বলে সে যেন সামনে না যায়, কিন্তু সে তো কোনো কথাই শোনে না। হঠাৎই চারপাশে বিকট শব্দ হয়। মুহূর্তের মধ্যে দেয়ালের পাশে থাকা সিংহের মূর্তিগুলোর ভেতর থেকে ধারালো তলোয়ার বেরিয়ে আসে। একটা তলোয়ার সোজা গিয়ে ছেলেটার শরীরে বিদ্ধ হয়। ঘটনাটা এত দ্রুত ঘটে যে কেউ তাকে বাঁচানোর সুযোগই পায় না। সবাই তো হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। আর তাদের এই হতভম্ব ভাব কাটলে সুবর্ণ জানায় ধাঁধাতেই এই বিপদের ইঙ্গিত দেওয়া ছিল। সে আগেই সাবধান করেছিল, কিন্তু ছেলেটা তার কোনো কথা শোনেনি। এরপর মাটির দিকে দেখিয়ে সে বলে নিচে সাপের আকৃতির কিছু চিহ্ন আঁকা রয়েছে। ওই চিহ্নের উপর পা পড়তেই গোপন যান্ত্রিক ফাঁদ সক্রিয় হয়ে গেছে। গুপ্তধনের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই বহু বছর আগে এই প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছিল। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো চলন্ত তলোয়ারগুলোর মধ্য দিয়ে তারা কিভাবে পার হবে। কিছুক্ষণ সবাই উপায় খুঁজতে থাকে। শেষ পর্যন্ত সুবর্ণ সিদ্ধান্ত নেয় ঝুঁকিটা সে নিজেই নিবে। ঝিনুক ও আবির বারবার তাকে বাধা দেয়, কিন্তু সে তো নিজের সিদ্ধান্তেই অটল থাকে। সে তাদের কারো কথা শোনে না। সুবর্ণের মনে পড়ে সেই কিংবদন্তি গল্প অনুযায়ী দেবীর সামনে রাজা প্রতাপাদিত্যের ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। তাই সে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে পুরো শরীর মাটিতে শুইয়ে দেয়। এরপর বুকের উপর ভর করে ধীরে ধীরে সামনে এগোতে শুরু করে। ধারালো তলোয়ারগুলো তখন তার মাথার ঠিক ওপর দিয়ে বেশ বিপজ্জনকভাবেই ওই ধারালো তলোয়ারগুলো এদিক ওদিক ছুটে যেতে থাকে। অল্পের জন্য সে প্রাণে বেঁচে যায়। অবশেষে অনেক কষ্টে সে অপর প্রান্তে এসে পৌঁছায়। সেখানে গিয়ে সে আরেকটা সাপের চিহ্ন দেখতে পায়। তবে এটা আগের চিহ্নগুলোর মতো নয়, এটা ছিল একটু আলাদা। সুবর্ণ ওই চিহ্নটার উপর চাপ দিতেই সব তলোয়ার একসঙ্গে থেমে যায় আর বিপদও কেটে যায়। এরপরই ঝিনুক, আবির আর অন্যরাও নিরাপদে অপর পাশে চলে আসে। এভাবেই তারা একটা বাধা পার করে। কিন্তু এরপরেও রহস্যের শেষ তখনও হয়নি। সবাই আবারও ডায়েরি খুলে পরের সূত্র নিয়ে ভাবতে বসে। সেখানে পরের দুটো লাইনে লেখা ছিল ক্ষমা চাও হে রাজন, শিরোধার্য এই ভূষণ। এই কথাটির অর্থ নিয়ে ভাবতে ভাবতেই সুবর্ণের চোখ যায় রাজা প্রতাপাদিত্যের মূর্তির মাথার দিকে। তার মনে হয় সূত্রটা হয়তো মূর্তির মাথার সঙ্গেই জড়িত। তাই সে মূর্তির মাথায় চাপ দিতেই সেখান থেকে একটা আলোর রেখা বের হয়ে আসে আর সামনে পড়তে শুরু করে। সুবর্ণ খুব ভালো করেই বুঝতে পারে এই আলোই তাদের পরবর্তী পথ দেখাচ্ছে। আলোর শেষ প্রান্তে একটা ধাতব হাতল দেখা যায়, আর সেটা টেনে তুলতেই দেবীর মূর্তির মাথা ধীরে ধীরে সোজা হয়ে যায়, যেন এতদিন পর দেবী রাজা প্রতাপাদিত্যকে ক্ষমা করে দিয়েছে। একই সঙ্গে পাশের একটা পাথরের ঢাকনাও সরে যায়, আর তার ভেতর থেকে একটা ছোট বাক্স বেরিয়ে আসে। বাক্সটা খুলতেই তো সবাই আনন্দে চমকে ওঠে, কারণ ভেতরে ছিল একটা ছোট সোনার ত্রিশূল আর একটা সাপের মূর্তি। জগা তখন এসব দেখে খুবই বিরক্ত হয়ে যায় আর বলতে থাকে এই সামান্য দুটো জিনিসের জন্যই কি এত কষ্ট করতে হলো। তখন সুবর্ণ জানায় রহস্য এখানেই শেষ নয়। তার বিশ্বাস আরো বড় কিছু সামনে অপেক্ষা করছে, কারণ রাজা প্রতাপাদিত্য বলেছিল আংটি আর মুদ্রা এই দুটো জিনিসই গুপ্তধনের পথ দেখাবে। মুদ্রার কাজ তারা ইতিমধ্যেই দেখেছে, কিন্তু আংটির ব্যবহার এখনো বাকি। তাই তার ধারণা এই সাপের মূর্তি, সোনার ত্রিশূল আর আংটির মধ্যে নিশ্চয়ই কোনো গভীর সম্পর্ক রয়েছে। তো পরের সূত্রের রহস্য বুঝতে হলে তাদের আবারও লঞ্চে ফিরে গিয়ে ডায়েরিটা ভালোভাবে খতিয়ে দেখতে হবে। তাই সবাই লঞ্চের উদ্দেশ্যে রওনা দেয়। তবে ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যায়। পথেই তারা দেখে অন্ধকারে একজন চুপচাপ বসে আছে। ভালো করে তাকাতেই সুবর্ণ চিনে ফেলে লোকটাকে। সে আর কেউ নয়, তার বহুদিনের শত্রু দশানন্দ রাও। এর আগেও একাধিক অভিযানে সুবর্ণের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। অপরাধ জগতের এক ভয়ঙ্কর নাম সে। তাদের ধারণা ছিল দশানন্দ মারা গেছে, কিন্তু সে তো বহাল তবিয়তে বেঁচে আছে। তাকে দেখে সুবর্ণ বলে নিশানাথকে হত্যা করা, তাদের অপহরণ করা আর এত বড় পরিকল্পনা সাজানো, এসব করার মতো বুদ্ধি দশানন্দের একার থাকার কথা নয়। আর হ্যাঁ, কথাটা সত্যিই ঠিক ছিল। জানা যায় সুবর্ণের কারণে যখন দশানন্দের নাজেহাল অবস্থা, তখন তার পরিচয় হয় আদিত্য গুহর সঙ্গে। পুরো পরিকল্পনাটাই আসলে আদিত্য গুহ করেছিল, আর দশানন্দ ছিল তার সহযোগী। আদিত্য এমন একটা পরিকল্পনা করেছে যাতে হয় সুবর্ণকে গুপ্তধনের সন্ধান দিতেই হবে, নয়তো খুনের মামলায় ফাঁসির মঞ্চে ঝুলতে হবে। সুবর্ণ তখন দৃঢ় কণ্ঠে জানিয়ে দেয় আদিত্য আর দশানন্দ মিলে তার সঙ্গে যাই করুক না কেন, সে কোনো অবস্থাতেই তাদের হাতে গুপ্তধনের রহস্য তুলে দিবে না। দশানন্দ আবারও তাকে ভয় দেখিয়ে হুমকি ধামকি দেয়,
কিন্তু সুবর্ণ তাতে একটুও ভয় পায় না। অন্যদিকে ইন্সপেক্টর বাগচি আর ইন্সপেক্টর সরকার এখনো সুবর্ণদেরকেই খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাগচি বলে সরকার যতই চেষ্টা করুক সুবর্ণকে আর বাঁচাতে পারবে না, কিন্তু সরকার আত্মবিশ্বাসের সঙ্গে জবাব দেয় সে সুবর্ণকে খুব ভালো করেই চেনে। যত বড় বিপদই আসুক না কেন সুবর্ণ ঠিকই বেঁচে ফিরে আসবে। এদিকে সুবর্ণ, ঝিনুক আর আবিরের চোখ বেঁধে তাদের একটা অজানা জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে সুবর্ণ, ঝিনুক আর আবিরকে বেঁধে রেখে পাহারার দায়িত্ব দেওয়া হয় জগাকে। বাকিরা এরপর সেখান থেকে চলে যায়। সুবর্ণ তখন জগাকে বলে ধাঁধার সমাধান করতে হলে তার ডায়েরি আর উদ্ধার করা জিনিসগুলো দরকার। জগা তখন তার কাছে সেগুলো এনে দেয় আর কিছুটা অসতর্ক হয়ে পড়ে। আর এই সুযোগেই সুবর্ণ একটা পরিকল্পনা করে। ঝিনুক হঠাৎই চিৎকার করে ওঠে সাপ সাপ বলে। জগা তখন ভয় পেয়ে কাছে এগিয়ে আসতেই সুবর্ণ পেছন থেকে একটা কাঠের গুঁড়ি তার গলার সঙ্গে চেপে ধরে। এরপর বলে তাদের কাছে পিস্তল আছে, কথা না শুনলে এখনই তাকে সে গুলি করে ফেলবে। এতেই তো ভয়ে জগা আর কোনো প্রতিরোধী করতে পারে না। সুবর্ণ তখন তার মোবাইল ফোন আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নেয়। তারপর জগারই হাত পা বেঁধে রেখে তিনজন সেখান থেকে পালিয়ে যায়। এদিকে আদিত্য ফোন করে দশানন্দকে সতর্ক করে দেয়। সে বলে সুবর্ণ কিন্তু খুবই বুদ্ধিমান, তাই তার উপর কড়া নজর রাখতে হবে। দশানন্দ তখন আত্মবিশ্বাসের সঙ্গে জানায় এবার আর সে পালাতে পারবে না। কিন্তু কিছুক্ষণ পর সেখানে গিয়ে দশানন্দ দেখে সুবর্ণদের জায়গায় জগাই বাধা অবস্থায় পড়ে আছে। এটা দেখে সে প্রচন্ড রেগে যায়। তখনই সে বুঝতে পারে সুবর্ণ আবারও তার হাত ফসকে পালিয়ে গেছে। অন্যদিকে ফোন পেয়ে ঝিনুক প্রথমে তার বাবাকে কল করে। তার বাবা একের পর এক প্রশ্ন করতে থাকে। ঝিনুক জানায় এখন এত কিছু বোঝানোর সময় নেই, সে শুধু একটা বার্তা পাঠিয়েছে, সেটা যেন দ্রুত ইন্সপেক্টর সরকারের কাছে পৌঁছে দেওয়া হয়। এরপর সুবর্ণ, ঝিনুক আর আবির একটা গ্রামের উৎসবে পৌঁছে যায়। সেখানে সবাই বাঘের মুখোশ পরে নাচ গান করছিল। ভিড়ের সঙ্গে মিশে যাওয়ার জন্য তারাও তিনজন বাঘের মুখোশ পরে নেয়। ঠিক সেই সময় দশানন্দ লোকজন নিয়ে সেখানে পৌঁছে যায়। দশানন্দ এসে ঠিক তাদের পাশেই দাঁড়ায়, কিন্তু সুবর্ণ, ঝিনুক আর আবিরের মুখে বাঘের মুখোশ থাকায় সে তাদের চিনতে পারে না। ঠিক তখনই গ্রামের একজন লোক তাদের কাছে আসে আর বলে তিনজনকে তার খুব সন্দেহজনক লাগছে, তারা আসলে কে? সুবর্ণ তখন মুখোশ খুলতেই লোকটা তাকে চিনে ফেলে আর আনন্দের সাথে জানায় সে সুবর্ণের অনেক বড় ভক্ত। সুবর্ণ তখন দ্রুত তাকে বলে তাদের পেছনে দশানন্দ লেগে আছে। লোকটা দশানন্দের নামও জানতো, তাই সে আর এক মুহূর্ত দেরি না করে গোপনে তিনজনকে সেখান থেকে বের করে আনে। এরপর সে তার পরিচিত একটা লঞ্চে ফোন করে সব ব্যবস্থা করে দেয়। সুবর্ণ, ঝিনুক আর আবিরকে নিয়ে দ্রুত সে সেই লঞ্চের দিকে রওনা হয়। কিছুক্ষণ পর দশানন্দ লোকজন নিয়ে লঞ্চ ঘাটে গিয়ে পৌঁছায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সুবর্ণদের লঞ্চ অলরেডি ঘাট ছেড়ে নদীর মাঝখানে চলে গেছে। অনেকটা পথ আসার পর তিনজনই এবার স্বস্তির নিঃশ্বাস ফেলে। এতক্ষণে তারা একটু নিশ্চিন্ত হয়ে বসে। এরপর নদীর টাটকা ঝালঝাল চিংড়ি দিয়ে ভাত খেতে খেতে আবার পরের পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়। খাওয়ার সময় লঞ্চের রাঁধুনি মেয়েটা ঝিনুককে জিজ্ঞেস করে তার হাতে শাখাপলা নেই কেন। ঝিনুক তখন হেসে জানায় তাদের এখনো বিয়ে হয়নি। বিয়ে ছাড়া এভাবে ছেলে মেয়েকে একসাথে ঘুরতে দেখে মেয়েটা অবাক হয়ে যায়। তখন আবির মজা করে বলে তারা একা নয়, তাদের সঙ্গে সুবর্ণ আছে, সেই তাদের অভিভাবক। খাওয়া শেষ হতেই তারা আবারও সেই ডায়েরি নিয়ে বসে। আবির জানতে চায় দিবাকর চ্যাটার্জি সবকিছু জেনেও নিজে কেন গুপ্তধন উদ্ধার করার চেষ্টা করেনি। সুবর্ণের ধারণা তখন দিবাকর চ্যাটার্জির বয়স অনেক হয়ে গিয়েছিল, তাই সে নিজে ঝুঁকি না নিয়ে চেয়েছিল একদিন তার ছেলেই রহস্যের সমাধান করবে। ডায়েরি পড়তে পড়তে সুবর্ণ দেখতে পায় সেখানে কয়েকটা সংখ্যা আর ইংরেজি অক্ষর লেখা রয়েছে। প্রথমে এগুলোর কোনো অর্থই তারা বুঝতে পারে না। অনেকক্ষণ ধরে ভাবার পর সুবর্ণ বুঝতে পারে এগুলো আসলে একটা নির্দিষ্ট স্থানে পৌঁছানোর নির্দেশনা। তো দৃশ্য এখান থেকে চলে যায় পরদিন ভোরবেলা। তারা লঞ্চের সারেঙের মোবাইল ব্যবহার করে ওই সংখ্যার সাহায্যে জায়গাটা খুঁজে বের করে। এরপর সুন্দরবনের কয়েকজন মৌয়ালের সহায়তা নিয়ে তারা সেই স্থানের উদ্দেশ্যে রওনা দেয়। পথে ঝিনুক আর আবির লক্ষ্য করে মৌয়ালরা মাথার পেছনে মানুষের মুখের মতো একটা মুখোশ পরে আছে। তারা তো বুঝতে পারে না তারা এটা কেন করেছে। তখন সুবর্ণ এর কারণ ব্যাখ্যা করে। সে বলে রয়্যাল বেঙ্গল টাইগার সাধারণত পেছন দিক থেকে আক্রমণ করতে পছন্দ করে, তাই মাথার পেছনে মুখোশ থাকলে বাঘের মনে হয় মানুষটা তার দিকেই তাকিয়ে আছে। এতে অনেক সময় বাঘ আক্রমণ করার আগে দ্বিধায় পড়ে যায়। এ কারণেই মোয়ালরা এই পদ্ধতি ব্যবহার করে। যাক, এভাবে এগোতে এগোতে দেখা যায় একটা জায়গার পর গিয়ে মোয়ালরা আর এগোতে চায় না। সুবর্ণরা তখন মোয়ালদের ধন্যবাদ জানিয়ে সামনে এগিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর তারা মাটিতে সাপের আকৃতির একটা চিহ্ন দেখতে পায়। চিহ্নটা দেখেই সুবর্ণ বুঝতে পারে তারা ঠিক পথে এগোচ্ছে। তবে ডায়েরির পরের লাইনটা পড়ে তারা কিছুটা চিন্তায় পড়ে যায়। সেখানে লেখা ছিল সামনেই রয়েছে চান্দারা, তাই সাবধানে এগিয়ে যাও। কিন্তু এই চান্দারা বলতে কি বোঝানো হয়েছে তা তারা কেউই বুঝতে পারে না।
তাই আরো সতর্ক হয়ে সামনে এগোতে থাকে। কিছুক্ষণ পর হঠাৎই কয়েকজন আদিবাসী চারদিক থেকে তাদের ঘিরে ফেলে। এরপর তাদের ধরে একটা ছোট্ট গ্রামের ভেতর নিয়ে যাওয়া হয়। সেখানে লম্বা আলখাল্লা পরা দাড়িওয়ালা একজন ব্যক্তি তাদের সামনে এসে দাঁড়ায়। এরপর সে নিজের পরিচয় দিয়ে বলে তার নাম চন্দ্রপতি। এরপর সে জানতে চায় তারা কারা আর এখানে কেন এসেছে। সুবর্ণ তখন নিজেদের পরিচয় দেয়, আর চন্দ্রপতি নামটা শুনেই তার মনে পড়ে যায় চন্দ্রধরের কথা। তার মনে হয় হয়তো এরা সবাই চাঁদ সওদাগরের বংশধর, আর তারাই চান্দারা। চন্দ্রপতি তখন জানতে চায় তারা এই গ্রামের খোঁজ পেল কিভাবে। উত্তরে সুবর্ণ দিবাকর চ্যাটার্জির কথা বলে। তখন চন্দ্রপতি জানায় বহু বছর আগে দিবাকর চ্যাটার্জিও এই গ্রামে এসেছিল, তবে এখন তার মনে হচ্ছে সেদিন দিবাকর চ্যাটার্জিকে ছেড়ে দেওয়া তাদের ভুল ছিল। তখনই সব শেষ করে দেওয়া উচিত ছিল, কিন্তু তারা তা করেনি, কারণ দিবাকরের পূর্বপুরুষ একসময় তাদের পূর্বপুরুষ চন্দ্রধরের প্রতি অনেক বড় উপকার করেছিল। সেই সম্মানের কারণেই দিবাকরকে জীবিত ফিরে যেতে দেওয়া হয়েছিল। তবে আজ সে মনে করে সেই সিদ্ধান্তই ভুল ছিল। সুবর্ণ তখন জানতে চায় এত বছর ধরে তারা নিজেদের অস্তিত্ব কিভাবে গোপন রেখেছে, আর সুন্দরবনের গভীরে এভাবে বসবাস করতে তাদের কি ভয় করে না? কারণ এখানে তো জীবনের কোনো গ্যারান্টি নেই। চন্দ্রপতি তখন হেসে বলে ভয় তাদের নয়, বরং শহরের মানুষদেরই পাওয়া উচিত। এই জঙ্গলে তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে বাস করছে। এখানকার প্রতিটি পথ, নদী আর বন তাদের চেনা, তাই এই জায়গায় তাদের কোনো ভয় নেই। চন্দ্রপতি আরও জানায় তাদের পূর্বপুরুষ চন্দ্রধরই রাজা প্রতাপাদিত্যের সমস্ত সম্পদ এখানে লুকিয়ে রেখেছিল, আর সে সেই গুপ্তধনের পাহারা দিতে দিতে মহারাজার অপেক্ষা করছিল। কিন্তু যদি মহারাজার ফিরে না আসে কিংবা তার আগেই তার মৃত্যু হয়, সেই সম্ভাবনার কথাও সে ভেবেছিল। তাই ভবিষ্যৎ প্রজন্ম যেন একদিন গুপ্তধনের সন্ধান পায়, সেজন্য সে নানা ধরনের সংকেত রেখে গিয়েছে। সুবর্ণ এরপর চন্দ্রপতিকে জিজ্ঞেস করে এত বছর ধরে গুপ্তধনের কথা জেনেও তারা কেন এটা বাইরে নিয়ে আসেনি? এই সম্পদ মানুষের কাজে লাগালে তো অসংখ্য মানুষের উপকার হতো। চন্দ্রপতি তখন রাগ হয়ে বলে এই সম্পদের উপর বাইরের মানুষের কোনো অধিকার নেই, এটা শুধু তাদের বংশের সম্পদ। এই কথা বলেই সে একটা ত্রিশূল টেনে ধরে। সঙ্গে সঙ্গে সুবর্ণ, ঝিনুকার আবিরের পায়ের নিচের মাটি সরে যায়। তারা নিচে একটা গুহার মতো জায়গায় গিয়ে পড়ে। উপরে দাঁড়িয়ে চন্দ্রপতি অট্টহাসিতে ফেটে পড়ে। তার পাশে দাঁড়িয়েছিল তার পোষা রয়্যাল বেঙ্গল টাইগার, তার নাম মহাবল। নিচে পড়ে প্রথমে তারা কিছুই বুঝে উঠতে পারে না। এরপর অনেক খোঁজাখুঁজির পর একটা মশাল খুঁজে পেয়ে সেটা জ্বালায় আবিররা। আলো জ্বলতেই তারা দেখে চারপাশে অসংখ্য মানুষের কঙ্কাল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সুবর্ণ বুঝতে পারে এর আগে যারা গুপ্তধনের খোঁজে এখানে এসেছিল তাদেরও একই পরিণতি হয়েছে। তো আরো কিছু দূর এগোতেই সামনে একটা বের হওয়ার পথ দেখা যায়, কিন্তু সুবর্ণ সঙ্গে সঙ্গে আবির আর ঝিনুককে সাবধান করে দেয়। সে বলে এত সহজে বের হওয়ার রাস্তা পাওয়ার কথা নয়। যদি সত্যিই পথটা নিরাপদ হতো তাহলে এখানে পড়ে থাকা মানুষের কঙ্কাল দেখা যেত না। ঠিক তখনই তারা দেখতে পায় মহাবল ধীরে ধীরে তাদের দিকেই এগিয়ে আসছে। তাদের কাছে পিস্তল থাকলেও সুবর্ণ বুঝতে পারে একটা বিশাল রয়্যাল বেঙ্গল টাইগারকে কয়েকটা গুলি দিয়ে থামানো সহজ নয়। ঝিনুক ও আবির ভয়ে ভীষণভাবে কাঁপতে থাকে, কিন্তু সুবর্ণ মাথা ঠান্ডা রেখে দ্রুত ভাবতে শুরু করে যে বিপদ থেকে বের হওয়ার উপায় কি হতে পারে। ঠিক তখনই সুবর্ণর চোখে পড়ে গুহার এক পাশে একটা লোহার গেট, আর তার পাশে একটা লিভার রয়েছে। সে তখন দ্রুত ওই লিভারটা টেনে দেয়। সঙ্গে সঙ্গে লোহার গেট নেমে এসে মহাবলকে আটকে ফেলে। অন্তত বাঘের হাত থেকে তারা আপাতত রক্ষা পায়, কিন্তু এরপরই নতুন সমস্যা দেখা দেয়। এখন তারা এই জায়গা থেকে বের হবে কিভাবে? চারপাশে খুঁজতে গিয়ে তারা কয়েকটা ছোট ছোট বাঘের মূর্তি দেখতে পায়। এর মধ্যে একটা মূর্তি অন্যগুলোর থেকে একটু আলাদা ছিল। আগের সাপের মূর্তির ঘটনাটা মনে করে সুবর্ণ সেই আলাদা মূর্তিটাতে চাপ দেয়। সঙ্গে সঙ্গে একটা গোপন দরজা খুলে যায়। তবে বের হওয়ার আগে তারা দেয়াল খোদাই করা একটা নতুন ধাঁধা দেখতে পায়। দিবাকর চ্যাটার্জির ডায়েরির ধাঁধাগুলো শেষ হয়ে গেলেও এই ধাঁধাটি তাদের পরের পথ দেখাবে বলে সুবর্ণর মনে হয়। তাই সে বের হওয়ার আগে আবিরকে পুরো ধাঁধাটা মুখস্থ করে নিতে বলে, কারণ আবিরের মুখস্থ করার ক্ষমতা ছিল অসাধারণ। এরপর তারা গুহা থেকে বেরিয়ে একটা নৌকায় উঠে পড়ে। কিছু দূর যাওয়ার পর হঠাৎই কয়েকটা মুখোশ পরা লোক চারদিক থেকে তাদের ঘিরে ফেলে। প্রথমে তারা ভাবে এরা হয়তো চন্দ্রধরের বংশধর, কিন্তু না, এরা আসলে সুন্দরবনের জলদস্যু। জলদস্যুরা তিনজনকে ধরে তাদের নেতার কাছে নিয়ে যায়। সেখানে গিয়ে তারা অবাক হয়ে যায় আর দেখে সেই নেতার কেউ না, বরং তাদের পুরনো শত্রু দশানন্দ। সুবর্ণ, ঝিনুক আর আবিরকে ধরে দশানন্দের আস্তানায় নিয়ে যাওয়া হয়। তাদের দেখে সেলিম ভীষণ খুশি হয়। তার বিশ্বাস আর কিছুক্ষণের মধ্যেই তারা গুপ্তধনের শেষ রহস্য জেনে যাবে, আর সেই সম্পদও তাদের হাতে চলে আসবে। অন্যদিকে সুবর্ণ তখনও নতুন ধাঁধাটা নিয়ে ভাবছিল। ধাঁধার লাইনগুলো বারবার পড়ে সে বুঝতে পারে উত্তর দিকে থাকা এক প্রাচীন পথেই লুকিয়ে আছে পরবর্তী সূত্র। সুযোগ পেয়ে সুবর্ণ স্থানীয় এক ছেলের সঙ্গে কথা বলছিল। ছেলেটা জানায় উত্তর দিকে সত্যি একটা বহু পুরনো পথ রয়েছে। সেই পথের আশেপাশে অনেক প্রাচীন ধ্বংসাবশেষ
অবশেষও আছে। সবকিছু মিলিয়ে সুবর্ণর ধারণা হয় ধাতার নির্দেশনা অনুযায়ী ভোরের প্রথম আলো ফুটতেই যদি তারা সেই প্রাচীন পথে পৌঁছাতে পারে তাহলেই রহস্যের পরবর্তী উত্তর তারা সেখানে খুঁজে পাবে। ভোর হতে তো আর বেশি দেরি নেই, তাই সবাই মিলে উত্তর দিকে সেই প্রাচীন পথ ধরে হাঁটা শুরু করে। অনেক পথ পেরিয়ে তারা এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে পাশাপাশি 3টা পাথরের মূর্তি দাঁড়িয়ে আছে। সুবর্ণ বুঝতে পারে সূর্যের প্রথম আলো যে মূর্তির উপর পড়বে সেটাই তাদের পরবর্তী পথের ইঙ্গিত দেবে। ঠিক তখনই পেছন থেকে একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে আসে। সবাই ফিরে তাকিয়ে হতবাক হয়ে যায়। সেখানে দাঁড়িয়ে আছে প্রফেসর নিশানাথ চ্যাটার্জি। সুবর্ণ তাকে দেখে বলে, এবার বুঝতে পারছি কেন ফোনে শোনা কণ্ঠস্বরটা এত পরিচিত লাগছিল। সবকিছুর আসল পরিকল্পনাকারী আর কেউ নয়, এই নিশানাথ চ্যাটার্জি। আদিত্য গুহ নামটা ছিল তার ভুয়া পরিচয়। নিশানাথ জানায় তার বাবার লেখা চিঠি অনুযায়ী গুপ্তধন উদ্ধার হলে সবকিছু সরকারের হাতে তুলে দিতে হতো, কিন্তু সেটা কোনোভাবেই মেনে নিতে পারেনি। তাই সে নিজের মৃত্যুর নাটক সাজিয়ে সবাইকে ধোঁকা দেয় আর গুপ্তধনের সন্ধান বের করার জন্য এই পুরো পরিকল্পনা করে। এর আগেও সে অনেক মানুষকে এই অভিযানে পাঠিয়েছিল, কিন্তু কেউ সফল হয়নি। গল্পের শুরুতে যাকে রয়্যাল বেঙ্গল টাইগার আক্রমণ করেছিল সেই লোকটিকেও নিশানাথই পাঠিয়েছিল। তাদের কথাবার্তার মধ্যেই ভোরের প্রথম সূর্যের আলো ফুটে ওঠে, আর সেই সূর্যের আলো মাঝখানে থাকা মূর্তির মাথা থেকে প্রতিফলিত হয়ে সামনে থাকা একটা মনসার মূর্তির ওপর পড়ে। নিশানাথ সঙ্গে সঙ্গে সেই মূর্তিটা চাপ দিতে বলে, আর মূর্তিটা চাপ দিতেই সামনে একটা গোপন পথ খুলে যায়। এরপর নিশানাথ সেলিম ও জগাকে সিঁড়ি বেয়ে নিচে নামার নির্দেশ দেয়। দশানন্দ নামতে চাইলে সুবর্ণ তাকে থামিয়ে দেয়। তার মনে হচ্ছিল এখানে নিশ্চয়ই কোনো ফাঁদ রয়েছে। সেলিম ও জগা নিচে নামতেই তাদের একজনের পা একটা সাপের মূর্তির উপর পড়ে। মূর্তির মধ্যেই ওপরের দরজা বন্ধ হয়ে যায়। ভেতরে আটকা পড়ে দুজনই প্রাণ হারায়। সবাই তখন স্তব্ধ হয়ে গেলে সুবর্ণ বলতে থাকে যে এতক্ষণে সে ভুলটা বুঝতে পেরেছে। চন্দ্রপতির কাছে সে শুনেছিল চন্দ্রধর বর্ষাকালে এখানে এসেছিল, কিন্তু এখন তো বর্ষাকাল নয়, তাই তখনকার সূর্যের অবস্থান আর এখনকার সূর্যের অবস্থান এক নয়। দশানন তখন বলে তাহলে বর্ষাকালে হয়তো সূর্যের আলো পাশের মূর্তির উপর পড়তো, আর সেখান থেকে সামনে থাকা অন্য মনসার মূর্তিতে আলো গিয়ে লাগতো। সুবর্ণ মাথা নেড়ে বলে ঠিক তাই। এরপর তারা পাশে থাকা মনসার মূর্তিটিতে চাপ দেয়। ঠিক সেই সময় দশানন সুবর্ণকে জিজ্ঞেস করে যে সে কেন তাকে বাঁচিয়ে দিল। সুবর্ণ নিশানাথের দিকে তাকিয়ে শান্তভাবে বলে যে পরিচিত শত্রু অপরিচিত বন্ধুর চেয়ে অনেক ভালো। তবে ভেতরে যাওয়ার পরই কিন্তু সব শেষ হয় না। এবার একটা ছোট্ট লেকের উপর বেশ কিছু পাথরের পাত দেখা যায়। সেই সময় নিশানাথের একজন লোক ভুল করে সেই পাতে পা দিয়ে ফেললে সে পানিতে ডুবে যায়। সুবর্ণ বুঝতে পারে তাদের খুব সাবধানে এগোতে হবে। প্রতিটা পাতের উপর আগের মতো সাপ খোদাই করা ছিল। আগের ধাঁধার সূত্র থেকে সুবর্ণের একটা বিষয় মনে পড়ে। সে লক্ষ্য করেছিল যেসব সাপের মুখ খোলা ছিল সেগুলো ছিল ভুল পথের চিহ্ন, আর যেসব সাপের মুখ বন্ধ ছিল সেগুলোই ছিল সঠিক পথের নির্দেশনা। এই সূত্র মাথায় রেখেই সে শুধু মুখ বন্ধ থাকা সাপের চিহ্নযুক্ত পাথরগুলোতেই পা রেখে ধীরে ধীরে সামনে এগিয়ে যায়। শেষ পর্যন্ত সে নিরাপদে অপর প্রান্তে পৌঁছে যায়। এরপর সে ঝিনু, কাবির আর অন্যদেরও একই পথ অনুসরণ করে আসতে বলে। সবাই পার হয়ে আসার পর সুবর্ণ আবারও ধাঁধার পরের লাইনগুলো পড়ে। সেখানে লেখা ছিল নেতা দেখাবে পথ। প্রথমে সবাই মনে করে এখানে হয়তো কোনো দলের নেতার কথা বলা হয়েছে, কিন্তু সুবর্ণ বুঝতে পারে এখানে নেতা বলতে কোনো নেতা বা প্রধানকে বোঝানো হয়নি। এখানে বলা হয়েছে বেহুলা লক্ষিন্দরের কাহিনীর নেতার কথা। লোককথা অনুযায়ী বেহুলা যখন লক্ষিন্দরের মৃতদেহ নিয়ে দেবলোকের পথে যাত্রা করেছিল তখন নেতাই তাকে পথ দেখিয়েছিল। আছে এই নেতার ইঙ্গিত ধরেই তাদেরও সামনে এগোতে হবে। চারপাশে তাকিয়ে তারা দেখতে পায় সেখানে পাশাপাশি বেশ কয়েকটা নারীর মূর্তি দাঁড়িয়ে রয়েছে। সুবর্ণ বুঝতে পারে এগুলোই নেতার মূর্তি, আর এখানেই লুকিয়ে আছে পরবর্তী রহস্যের সূত্র। এতগুলো মূর্তির মধ্যে কোনটা আসল সূত্র তা কেউই বুঝতে পারছিল না। এর মধ্যে দশানন্দ একটা মূর্তি ধরে টান দিতেই হঠাৎ ভেতর থেকে একটা তলোয়ার বেরিয়ে আসে। অল্পের জন্য সে প্রাণে বেঁচে যায়। এতে নিশানাথ প্রচন্ড রেগে যায়। সে আকাশের দিকে একটা ফাঁকা গুলি ছোড়ে আর সবাইকে তাড়াতাড়ি রহস্যের সমাধান করতে বলে। ঠিক তখনই সুবর্ণের মনে পড়ে বেহুলার সঙ্গে যখন নেতার দেখা হয়েছিল তখন নেতা ধোপার বেশে ছিল। চারপাশে ভালো করে তাকিয়ে সে ধোপার মতো দেখতে মূর্তিটা খুঁজে বের করে। এরপর সেটা টান দিতেই মাটি ফুঁড়ে একটা জলজলে পাথরের দণ্ড উপরে উঠে আসে। সুবর্ণ সেই দণ্ডের উপর সোনার আংটিটা বসাতেই সামনে থাকা পানির ভেতর থেকে ধীরে ধীরে একটা বিশাল নৌকা ভেসে ওঠে। নৌকাটা ভরে ছিল রাজা প্রতাপাদিত্যের অমূল্য গুপ্তধনে। এই গুপ্তধন দেখেই তো নিশানাথ আনন্দে আত্মহারা হয়ে যায়, কিন্তু সম্পদ হাতে পেয়েই সে সিদ্ধান্ত নেয় এবার সুবর্ণ, ঝিনুক আর আবিরকে সে মেরে ফেলবে, যাতে আর কেউ তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে না পারে। দশানন তাকে বাধা দিয়ে বলে গুপ্তধন তো তারা পেয়ে গেছে, তাই তাদের ছেড়ে দেওয়া হোক। কিন্তু লোভে অন্ধ হয়ে যাওয়া নিশানাথ তার কোনো কথা শোনে না। ঠিক তখনই হঠাৎ দশানন ধাক্কা মেরে নিশানাথের হাত থেকে পিস্তল ফেলে দেয়। শুরু হয়ে যায় তুমুল ধস্তাধস্তি। সুবর্ণও সেই লড়াইয়ে যোগ দেয়, কিন্তু শেষ মুহূর্তে নিশানাথ আবারও পিস্তল তুলে সুবর্ণের দিকে তাক করে। সে সুবর্ণকে জিজ্ঞেস করে মৃত্যুর আগে শেষবারের মতো কিছু বলতে চায় কি সে। সুবর্ণ শান্ত গলায় শুধু একটা কথাই বলে, লোভে পাপ
আর পাপে মৃত্যু। কথাটা শেষ হতেই ওপর থেকে নিশানাথের ছোড়া একটা গুলির কারণে গাছের ডাল ভেঙে তারই পেটে লাগে, আর সেখানেই তার মৃত্যু হয়। কিছুক্ষণ পর দেখা যায় ইন্সপেক্টর সরকার আর ইন্সপেক্টর বাগচি ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রথমে বাগচি নিশানাথকে হত্যার অভিযোগে সুবর্ণকে গ্রেফতার করতে চায়, কিন্তু তার আগেই দশানন্দ একটা ভিডিও দেখায়। সেই ভিডিওতে স্পষ্ট দেখা যায় নিশানাথ কিভাবে নিজের মৃত্যুর নাটক সাজিয়েছিল, সবাইকে ফাঁকি দিয়ে ডায়েরি নিয়ে পালিয়েছিল আর পুরো ষড়যন্ত্রের পরিকল্পনা করেছিল। এই ভিডিওটা দেখার পর সুবর্ণের বিরুদ্ধে সব অভিযোগ ভেঙে পড়ে। বাগচির আর কিছুই করার থাকে না। এরপর সবাই মিলে সেই বিশাল নৌকার ভেতর ঢোকে। চারিদিকে সারি সারি স্বর্ণ মুদ্রা, সোনা, রত্ন আর অমূল্য ঐশ্বর্য দেখে সবাই বিস্মিত হয়ে যায়। এসব দেখে দশানন্দের চোখেও লোভ ফুটে ওঠে, কিন্তু সুবর্ণ তাকে সতর্ক করে দেয় যে লোভের পরিণতি কত ভয়াবহ হতে পারে সেটা তো তারা একটু আগেই দেখেছে। এই সবকিছু সাধারণ মানুষের আর সরকারের সম্পত্তি। এরপর ইন্সপেক্টর সরকার এগিয়ে এসে বলে এবার দশানন্দকে জেলে যেতেই হবে, কিন্তু দশানন্দ একটুও ভয় পায় না, বরং হেসে বলে এতে তার কোনো সমস্যা নেই, কারণ আবির যেহেতু একজন ক্রিমিনাল লয়ার, তাই এবার আবিরই তার হয়ে মামলা লড়বে। এরপর টেলিভিশনের খবরে জানানো হয় প্রফেসর নিশানাথ চ্যাটার্জি হত্যা মামলায় সুবর্ণের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। সব অভিযোগ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। এই খবর দেখে ঝিনুক আর আবিরের পরিবারের সবাইও তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে। ঝিনুকের বাবা সুবর্ণকে বলে দেয় এবার বিয়ে করে নেয়ার জন্য। কথাটা শুনে সবাই হেসে ওঠে, তবে সোনাদার পুরনো দর্শকরা জানে সোনাদা বা সুবর্ণর জন্য তো অপেক্ষা করে আছে সেমন্তী। আর এই দৃশ্যের সাথে সাথে এই গুপ্তধনের রহস্যটাও এখানেই শেষ হয়। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।